আমি বলবো কি, তুমি মেডিকেল প্রিপারেশন নাও, তুমি ভার্সিটি প্রিপারেশন নাও, বা তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও, এই তিনটা কখনোই আলাদাভাবে না ভেবে তুমি এভারেজ প্রিপারেশন। এখন কথা হচ্ছে এভারেজ প্রিপারেশনটা কিরকম। খুব সহজ বিষয়। তুমি যে ফিজিক্স বইটা পড়তেছো, তুমি যে ম্যাথ বইটা পড়তেছো, তুমি যে কেমিস্ট্রি বইটা পড়তেছো, তুমি যে বায়োলজি বইটা পড়তেছো, এটা কিসের জন্য পড়তেছো? এইচএসসির জন্য পড়তেছো। এবং এইচএসসি তে মোটামুটি তোমার ডিপ লেভেলে যেতে হয়, এমসিকিউর জন্য মোটামুটি তোমার এমসিকিউ জিনিসগুলো পড়তে হয়। তো তুমি কি জন্য ভার্সিটিতে গিয়ে এই তিনটাকে আলাদা পাবো? যদিও সেটা তোমাদের এডমিশন টাইমে, মানে কলেজে যখন এডমিশন নিবা তখন তোমাদের একটা ফর্ম ফিল আপ করতে হবে, বা একটা সাবজেক্ট চয়েস করতে হয়। ফোর্থ সাবজেক্ট বা অপশনাল সাবজেক্ট হিসেবে আমরা কোন জিনিসটা সিলেকশন করবো? তো আমি দেখাই দিই, বাংলাদেশে 4টা অপশনাল সাবজেক্ট নেওয়ার সুযোগ আছে। সেটা কি? হ্যালো HC28 এর পোলাপান, হোপফুলি ইউ আর ওয়েল। তো তোমরা HC28 যারা আছো, তোমাদের রেজাল্ট অবশ্য দেয় নাই, দিবে খুব সম্ভবত জুলাইয়ের 20 তারিখ। তো যাই হোক, আমার সাথে তোমরা কানেক্টেড আছো, অর্থাৎ যারা SSC 26 পরীক্ষা দিছো তোমরা কানেক্টেড আছো মেবি 3 জন, তারা আমার রিলেটিভ। তো অনেকেই প্রশ্ন করছে যে ভাই, কিরকম কিভাবে পড়বো, ইন্টারভিউ পড়ালেখা কি আদৌ কঠিন, বা কিরকম কি পড়বো, বা কোন বই কিনবো, হোয়াট এভার এই টাইপ নিয়ে। তো ভাবলাম তাদেরকে ইনবক্সে টেক্সিং করে মেসেজ দিব বা দিচ্ছি, ঠিক আছে। তো তারপরেও ভাবলাম যে যেহেতু একটা প্ল্যাটফর্ম আছে, আমার ছোট্ট একটা প্ল্যাটফর্ম চিলেকোঠার পাঠশালা, সো এইটা থেকে তোমাদের সবার সাথে শেয়ার করি। তো ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে, আমি যেহেতু মৌলভীবাজারের ছেলে, সো আমার ওই মৌলভীবাজারের মফস্বল এরিয়া শহর নিয়ে আমি বলবো। তো তোমরা যারাই আসো, মৌলভীবাজার বলো বা সিলেট বলো বা মফস্বল এরিয়ার যারাই আসো, যদি সম্পূর্ণ ভিডিওটা দেখো, ফলে তোমরা একটা প্রপার একটা গাইডলাইন পেয়ে যাবে কিভাবে এইচএসসি পড়াগুলো ওভারকাম করবা, এইচএসসি প্লাস এডমিশনের কালেকশন, কোন কোন বই পড়বা, ইত্যাদি ইত্যাদি যাবতীয় কোনো কিছু। তো ভিডিওটা এখন চাইলেও দেখতে পারো, বা ঘুমানোর সময় তুমি দেখতে পারো, এখন চাইলে তুমি সেভ করে রাখতে পারো। আর তোমার সেই পড়া পাগল যে কোনো বন্ধু বান্ধবের সাথে ভিডিওটা শেয়ার করে দিতে পারো। এবং সম্পূর্ণ ভিডিও দেখার পরে ছোট্ট একটা কমেন্ট ড্রপ করতে পারো। আর আমার কথা যদি তেল মশলা যুক্ত কথা না মনে হয়, যদি একটা প্রপার একটা গাইডলাইনের কথা মনে হয়, তাহলে একটা কমেন্ট বক্সে একটা গুগল ফর্ম পাবা। এই ফর্মটা পূরণ করার মাধ্যমে তুমি আমাদের প্ল্যাটফর্মে বা আমাদের সাথে ফ্রিতেই হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারো। ওকে। তো চলো আজকে আমরা মূল ভিডিওতে যাব। আমরা কোন বই সিলেকশন করব, কিভাবে পড়াশোনা করব, কোন পথে আগাবো, আমাদের ফোর্থ সাবজেক্ট কি নিব, সবকিছু একটা ভিডিওর মধ্যেই থাকে। চলুন শুরু করি। তো আজকের টপিকসটা হচ্ছে তোমাদের গাইডলাইন সেশন এবং কোন কোন বই নির্বাচন করবো তার উপর। তো আমাকে তো যারা চিনো তো চিনোই। সো আমার নাম বিপ্লব দেবনাথ, এবং খুব ছোট্ট একটা প্ল্যাটফর্ম চিলেকোঠার পাঠশালা। এখানে এসএসসি, এইচএসসি, অ্যাডমিশন, সেক যাবতীয় আছে সবকিছু নিয়েই একটু পরামর্শ দেওয়ার চেষ্টা করি। আমি মেইনলি ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড হায়ার ম্যাথ এই তিনটা বিষয় মোটামুটি পড়াই। অফলাইনেও পড়াই, অনলাইনেও পড়াই, মোটামুটি গাইড দেওয়ার চেষ্টা করি আর কি, হোয়াট এভার। তো চলুন, প্রথমেই তোমাদের যে প্রশ্নটা, যে আমরা এইচএসসি 28 কিভাবে পড়াশোনা করা উচিত, মানে এইচএসসি জার্নিটা কিভাবে পড়াশোনা করা উচিত। দেখো, এসএসসি 26 তুমি কিভাবে পড়ছো আমি জানি না, বা জানতে চাইও না। হ্যাঁ, এখানে একটা কিছু কথা আছে। তোমরা অনেকেই এসএসসি 26 অনেক টপিকস হয়তো বা তোমাদের সিলেবাসে ছিল না। লাইক দ্যাট, আমার এখন এই মুহূর্তে মনে পড়তেছে যে তোমাদের মেবি চলতরিতে এর অধ্যায়টা ছিল না, চলতরিতে এর অধ্যায়টা ছিল না। তো বলবো, যদি ফিজিক্স শুরুই করো তাহলে ফার্স্ট অফ অল এই যে এসএসসি তে যে যে সিলেবাসে ছিল না, সেই অধ্যায়গুলো একটু পড়ে আস, সেই অধ্যায়গুলো পড়ে আসার উচিত তোমাদের, কারণ এইচএসসি তে গেলে ওই অধ্যায়গুলো তোমরা পাইবা। সো ওই অধ্যায়ের একটু নলেজ নিবা, যেহেতু এখনো তোমাদের কলেজ প্রোগ্রাম শুরু হয় নাই, বা তোমাদের এইচএসসি রেজাল্টটা দেয় নাই, খুব সম্ভবত জুলাইয়ের 20 তারিখ দিবে যতটুকু শুনছি আর কি। তাহলে এই যে টাইম পিরিয়ডটা আছে, এই টাইম পিরিয়ডে আমি বলবো তোমরা ইউটিউব বলো, ইউটিউবে অনেক ফ্রি ক্লাসগুলো পাবা, গিয়ে ওই অধ্যায়গুলো শেষ করে আসবা যেগুলো তোমাদের সিলেবাসে ছিল না, ঠিক আছে, বা যেগুলোতে তোমরা এসএসসি পরীক্ষা দাও নি, কারণ এই জিনিসগুলো কিন্তু এইচএসসি তে লাগবে। এখন হয়তো বা পাত্তা দিচ্ছ না, বাট এইচএসসি তে লাগবে। তো এখন আসি, মূলত ধরো আমার সিলেবাস কমপ্লিট বা আমার এসএসসি কমপ্লিট, এখন আমি এইচএসসি পড়াশোনা কিভাবে করা উচিত। প্রথম কথা, তুমি একটা অধ্যায় ভালো করে বুঝবা, যে জায়গা থেকেই বুঝো, অধ্যায়ের যে থিওরি টপিকস আছে, কনসেপ্টগুলো আছে, এই কনসেপ্টগুলো বুঝবা। বুঝার সাথে সাথে তুমি নোট করবা। প্রথম কথাই হচ্ছে আমার ভাই, নোট করতে হবে। ওকে। প্রথম কথা নোট করবা। তারপরে ওই অধ্যায়টা শেষ করার পর এইচএসসি তোমরা যে প্রশ্নটা পাইবা 2025 টু তোমরা মেবি এখন যদি বই কিনো তাহলে 26-এর প্রশ্নটা ইনক্লুডেড থাকবে। 26 পরীক্ষা যেহেতু চলছে, যদি তোমরা আরো 1 মাস পরে কিনো তাহলে 26 পাবো। ধরলাম তোমরা এখনই বই কিনবা, তাহলে তো 26 পাবা না, 25। তাহলে এইচএসসি 15 টু এইচএসসি 25 সবগুলা সিকিউ কমপ্লিট করবা। সিকিউ কমপ্লিট করবা, এবং প্রত্যেকটা অধ্যায়ের শেষে কিন্তু এমসিকিউ আছে, এই এমসিকিউ গুলা কমপ্লিট করবা। তার মানে কি? তার মানে হচ্ছে, প্রথমে আমরা যে অধ্যায়টাই পড়বো ওই অধ্যায়টা নোট করে করে পড়বো। তারপরে আমরা এইচএসসি 15 টু 25, মানে আমাদের যে বই আছে ওই বইতে বোর্ডের যত সিকিউ আছে সবগুলা সিকিউ কমপ্লিট করব। দেন হচ্ছে আমাদের প্রতিটা অধ্যায়ের সে এমসিকিউ কমপ্লিট করব। কোনো স্কুল, কোনো কলেজ, কোনো বিশ্ববিদ্যালয়ের প্রবলেম সলভ করার দরকার নাই। আই রিপিট এগেইন, এই টাইম পিরিয়ডে কোনো স্কুল, কোনো বিশ্ববিদ্যালয়, কোনো কিছুর প্রবলেম সলভ করা উচিত
না, বা এক্সট্রা করে প্রবলেম সলভ করার কোনো প্রয়োজন নাই। তুমি ইয়ের যখন পিছনের যখন প্রবলেমগুলো সলভ করো তখন দেখবা যে অনেক ভার্সিটি প্রবলেমগুলো আছে, এগুলো কিন্তু তোমার আনফরচুনেটলি সলভ হয়েই যাচ্ছে। ওকে, তো আলাদা করে মুক্ত মুখ করার দরকার নাই। ওকে, তো এইটা হচ্ছে যে পড়াশোনায়, হ্যাঁ। আর পড়াশোনার রেগুলার থাকার চেষ্টা করবা। লাইক দ্যাট, আজকে তুমি পড়লা 8 ঘন্টা, পরের দিন পড়লা 1 ঘন্টা, এর পরের দিন পড়লা আবার 10 ঘন্টা। এই ধরনের হেরফের করা যাবে না। তুমি একটা প্যাটার্ন ফলো করবা। ধরো তুমি যদি ডেইলি 6 আওয়ার্স পড়ো, তাহলে ডেইলি 6 আওয়ার্সই পড়ার ট্রাই করবা, বা 5 আওয়ার্স পড়লে 5 আওয়ার্সই পড়ার ট্রাই করবা। একদিন 12 ঘন্টা আর একদিন 2 ঘন্টা পড়ে কোনো লাভ নাই, একটা কন্টিনিউয়াস ফ্লোতে থাকার চেষ্টা করবা। ওকে, তাহলে মোটামুটি একটা আইডিয়া পাইছি যে আমাদের কিভাবে পড়াশোনা করা উচিত এইচএসসি। যদি তুমি এই যে টাইম, যে স্মুথ যে একটা টাইম আওয়ার্স যদি তুমি মেনটেন করতে পারো, তাহলে এই মুহূর্তের মধ্যে এইগুলা করার পরও তুমি টিকটক সেলিব্রিটি হো, তাইলে তুমি টিকটক ভিডিও করার চান্স পাইবা। ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হইলে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর করতে পারবা। ফেসবুক আমার মতো প্রতিনিয়ত পোস্ট করতে পারবা, ঘোরাফেরা যা কোনো কিছু তুমি কারিকুলাম অ্যাক্টিভিটিস করতে পারবা, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস করতে পারবা। বাট তুমি যদি 12 ঘন্টা 10 ঘন্টা এই ধরনের টাইম পিরিয়ডে দাও, তাহলে দেখবা যে দিন শেষে তুমি ডিপ্রেশনে ভুগবা। ওকে, তাহলে আমাদের এই টপিকসটা কমপ্লিট হইলো। এখন আসি আমাদের কত ঘন্টা পড়া উচিত। হোপফুলি এটার আনসারটা পেয়ে গেছো। একটা সার্টেন টাইম পিরিয়ডে পড়া উচিত। এখন বলতে পারো যে তোমাদের বিপ্লব ভাই পড়ছে 12 ঘন্টা, একটা কথার কথা বললাম, বিপ্লব ভাই পড়ছে 12 ঘন্টা, আরেকজনে ধরো মেডিকেলে চান্স পাইছে, ও পড়ছে 16 ঘন্টা। তাহলে কি তোমার 12 ঘন্টা 16 ঘন্টা পড়া উচিত? আদৌ না। কারণ তুমি তোমার হয়তো বা মেন্টাল স্ট্রেস 12 ঘন্টা 16 ঘন্টা নিতে পারবে না। তুমি যে এমন ধরো একটা পড়া, সবার পড়ার ক্যাপাসিটি কিন্তু সেম না। ধরো একটা সংজ্ঞা শিখতে কারো লাগে 2 মিনিট আর কারো লাগে হলো 1 ঘন্টা। একটা কথা কথা বললাম, একটা জিনিস শিখতে কারো লাগে 2 মিনিট, কারো লাগে 20 মিনিট, কারো লাগে 10 মিনিট, এরকমই তো লাগে। সবার তো ব্রেন ক্যাপাসিটি সিস্টেমটা সেম ভাবে দেয় নাই। সো তোমার একটা টপিক্স বা তুমি যে একটা টার্গেট নিবা, ওই টার্গেট ফুলফিল করতে যত সময় লাগে তোমার ঠিক তত সময় পড়া উচিত। তবে একটা জিনিস বলবো, এইচএসসিতে ম্যাথের সিলেবাস একটু বড়। সো তোমাদের সাজেশন থাকবে, তোমাদের প্রতি আমার সাজেশন থাকবে, সেটা হচ্ছে প্রতিদিন তোমার টাইম পিরিয়ডে 1.5 থেকে 2 ঘন্টা ম্যাথের জন্য রেখে দিবা, উচ্চতর গণিতের জন্য রেখে দিবা। ওকে, আচ্ছা, তো পড়াশোনার চ্যাপ্টারটা ক্লোজ, কত আওয়ার্স পড়তে হবে এটাও বুঝতে পারলাম। তারপরে দেখো কোন দিকে ফোকাস দেওয়া উচিত, এইটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। যতগুলা প্ল্যাটফর্ম আছে সবগুলাই তোমাদের আইওয়াস দেয়। আইওয়াস জিনিসটা কি তোমাদের ধোঁকা দেয়। ধোঁকা কি, তোমাকে বলে মেডিকেল ফোকাস করো, তোমাকে বলে ভার্সিটি ফোকাস করো, তোমাকে বলে ইঞ্জিনিয়ারিং ফোকাস করো, এই তিনটা জিনিসটাই বেশি। তুমি বিশ্বাস করতে পারবে না, তুমি যাদেরকে আইডল মানো তারাও তোমাকে এই আইওয়াসটাই দেয়। তো তুমি এইচএসসি লেভেলে যাদেরকেই তুমি গুরু বা ফেমাস টিচার ভাবো, যারা মনে করো যে তারা তোমাকে সঠিক গাইডলাইন দিচ্ছে, আমি বলবো তারাও তোমাকে আইওয়াসটাই দিচ্ছে। কি জন্য আইওয়াসটা দিচ্ছে? বর্তমানে এডটেক হলো একটা বিজনেস প্ল্যাটফর্ম বলতে পারো। সো এই যে তোমাকে মেডিকেল সেক্টর, ভার্সিটি সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর এগুলো বলে জাস্ট তারা তাদের তোমাকে জাস্ট কি করছে, তোমার ফোকাস থেকে সরিয়ে দিচ্ছে। আমি বলবো কি, তুমি মেডিকেল প্রিপারেশন নাও, তুমি ভার্সিটি প্রিপারেশন নাও, বা তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও, এই তিনটা কখনোই আলাদাভাবে না ভেবে তুমি এভারেজ প্রিপারেশন নিও। এখন কথা হচ্ছে এভারেজ প্রিপারেশনটা কিরকম। খুব সহজ বিষয়। তুমি যে ফিজিক্স বইটা পড়তেছো, তুমি যে ম্যাথ বইটা পড়তেছো, তুমি যে কেমিস্ট্রি বইটা পড়তেছো, তুমি যে বায়োলজি বইটা পড়তেছো, এটা কিসের জন্য পড়তেছো? এইচএসসির জন্য পড়তেছো। এবং এইচএসসি তে মোটামুটি তোমার ডিপ লেভেলে যাইতে হয়, এমসিকিউর জন্য মোটামুটি তোমার এমসিকিউ জিনিসগুলো পড়তে হয়। তো তুমি কি জন্য ভার্সিটিতে গিয়ে এই তিনটাকে আলাদা পাবো? আমার প্রশ্ন হচ্ছে এইটা, একই বই তো, তাহলে তুমি ভার্সিটিতে গিয়ে তুমি এই তিনটাকে কেন আলাদা পাবো? সো এই তিনটাকে আলাদা ভাবার কোনো যৌক্তিক কারণ আমি দেখি না। হ্যাঁ, মেডিকেল সেক্টরে যদি যাও তাহলে তোমার ম্যাথ করতে হচ্ছে না, মেডিকেলের জন্য তুমি ধরো এইচএসসি 28-এর পরে তুমি ধরো আরো 2 থেকে আড়াই মাস সময় পাচ্ছ। তাহলে এই 2 থেকে আড়াই মাস তুমি ম্যাথের সাথে কানেক্টেড না, যার কারণে তুমি হুট করে যখন, তাহলে মেডিকেলের ধরো 1 মাস পরে তোমার যখন ধরলাম তোমার ভার্সিটি পরীক্ষা হইলো বা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা হইলো, তখন তুমি 1 মাসে কাভার দেওয়াটা একটু কষ্ট হয়ে যায়। তো এজন্যই তো আমি বলবো, যেহেতু তুমি মেডিকেল ফোকাস রাখো আর যাই রাখো না কেন, তুমি একটা অ্যাভারেজ দিবা। এই যে তুমি যদি মেডিকেল প্রিপারেশনে নাও, তাহলেও আমি বলবো যে সেই মুমেন্টসে তুমি প্রতিদিন পড়া উচিত ছিল যে ধরো 2 থেকে 3 ঘন্টা ম্যাথ প্র্যাকটিস করা, তখন তুমি 1 ঘন্টা করে থাকলা, বাট টাচে থাকলা। এইভাবে তাদের মতো আলাদা হয়ে যাবে না, ডিভাইডেড হবা না। ঠিক আছে, তো আমি ধরে নিলাম যেহেতু আমরা এই 4টা বই আমরা পড়ে যাচ্ছি এইচএসসি তে খুব ভালোভাবে, তাহলে আমার জন্য তো মেডিকেল বলো, ভার্সিটি বলো বা ইঞ্জিনিয়ারিং বলো, এটা আলাদা সেক্টর হইতে পারে না। ওকে, আলাদা সেক্টর হইতে পারে না। ভগবানের কৃপায় আমি যদিও নিজের নামটা বিক্রি করতে চাই না, বা তবুও আমি বলে দিই, জিএসটি তে আমার মেরিট ছিল, মানে মার্কস ছিল 51.25। ওকে, যেহেতু স্ট্যাটিস্টিক্স এর মধ্যে চান্স আসছিল, তারপরে এখন আসছি সেকেন্ড সেকেন্ড পজিশন ছিল 220 মেবি। আচ্ছা, 220 হোয়াট এভার। তাহলে এই যে জিএসটি আমাদের সময় প্রথম যখন জিএসটি হয়েছিল, এই জিএসটিতে কিন্তু সাস্টে একটা ভালো মানে ইঞ্জিনিয়ারিং সেক্টর পাইতাম, যদিও এইগুলো আমি বলি না বা শেয়ার করি না, আমি এখন সেক নিয়ে সন্তুষ্ট। তো যাই হোক, তো আমি তো এইভাবে কোনো মেডিকেল ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং আলাদা করে দেখিনি, দেখিনি। সো তোমাদেরও আমি বলবো যে এইগুলো আলাদা করে দেখার দরকার নেই। ওই সময় ওই জিনিসটা ভালো, মানে ফোকাস দিবা। বাট এখন তোমার ফোকাস হওয়া উচিত এইচএসসি 28, এটাতে আগে ভালো করো। এটাতে আগে ভালো করো। তুমি মেডিকেলে পা দিবা, ভার্সিটিতে পা দিবা, ইঞ্জিনিয়ারিং এ পা দিবা, এটা অনেক
পরের বিষয়, সামহাও তোমার যদি ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যদি ধরো, ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে তোমার এইচএসসি মার্কস মোটামুটি বইয়ের যদি ধরো তোমার 90+ লাগবে, তাহলে তুমি এইচএসসি 28 ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে তুমি 90+ তুলতে পারলা না, তাহলে তো বাদে তুমি বুয়েট, এখন থেকে তুমি বুয়েটের প্রিপারেশন নিচ্ছ ভাই, তোমার 90+ নেই এইচএসসি তে, তাহলে তুমি আবার ফর্ম তুলতে পারতেছো না, শেষ। ইঞ্জিনিয়ারিং এখানে ক্লোজ, চ্যাপ্টার ক্লোজ। মেডিকেলের ক্ষেত্রে যদি বলি এ প্লাস পাওয়াটা জরুরি, সামহাও তোমার এ প্লাস মিস গেল, তুমি মেডিকেলের প্রস্তুতি, তুমি এখন থেকে শুরু করছো মেডিকেলের পড়া, পড়তেছো পড়তেছো, মেডিকেল তোমার কনফার্ম, এদিকে তোমার এ প্লাস মিস, দ্যাটস ওয়াই তুমি অনেক মেরিট পিছে চলে যাবা, বুঝতে পারছি। সো এই ধরনের ট্র্যাপে পড়া যাবে না। ফার্স্ট অফ অল ফোকাস আমাদের এইচএসসি 28। ওকে, এরপরে যে তুমি 2-2.5 মাস পাবা, তুমি যদি এইচএসসি 28-এর পড়াশোনা ভালোভাবে শেষ করে যাও, তুমি বিশ্বাস রাখো তুমি এই তিনটা সেক্টরে খুব ভালোই করবা। ওকে, তাহলে ফোকাস রাখা উচিত এইচএসসি 28-এ ভালোভাবে শেষ করে যাওয়া। এখন আসি আমাদের মোস্ট ওয়ান্টেড বা এই ভিডিওর মূল যে জিনিসপত্র, সেটা হচ্ছে বই নির্বাচন। তো এখানে আমি সায়েন্সের যে 4টা বই আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অ্যান্ড বায়োলজি, এই 4টা বই সম্পর্কে তোমাকে ডিটেলস বলবো, কেন কোন বই কেনা উচিত কেন না, সবকিছুই বলবো। প্রথমে আসি ফিজিক্স নিয়ে। ফিজিক্সে মোটামুটি 3 রাইটারের বই প্রচলিত আছে। প্রথম হচ্ছে তপন স্যারের বই, এই যে 2 টাইপের বই মিলে। দেন হচ্ছে ইসাক স্যারের বই বা আমির হোসেনের বইও বলতে পারো। দেন হচ্ছে লেকচার পাবলিকেশনের সেলু স্যারের বই। আর একটা রাখছে কি আমি, বিচিত্রা বইটা রাখছি। সো বিচিত্রা বইটা অ্যাকচুয়ালি, এটার বিষয়ে আমি পরে বলি। এখন বলো যে এই 3টা বইয়ের মধ্যে আমি কোন বই সিলেকশন করব বা কেন করব। প্রথম কথা, তোমাকে যে কলেজেই পড়ো না কেন, আমার বিশ্বাস সব কলেজেই হয় এই বই বা এই বই সাজেস্ট করে আর কি। এবং যারা এইচএসসি তে, তোমাদের এসএসসির মতো তো একটা ফিক্সড বই না, তোমাকে এইচএসসি তে অবভিয়াসলি একটা বা দুইটা বই, মানে একটা বই তো কিনবাই, আর একটা বই সাথে রাখতে হয়। তো আমি বলবো, আমার কাছে যদি তুমি সাজেশন চাও যে কোন বইটা কেনা উচিত, তাহলে আমি বলবো যে সেলুসারের বই, লেকচার পাবলিকেশনের বইটা কিনবা। কেন কিনবা আমি একটু বলি। সব বইয়ে কিন্তু কন্টেন্ট সেম আছে, সব বইয়ে কন্টেন্ট সেম আছে। সেলুসারের বইতে কি জন্য কিনবা, কারণ সেলুসারের বইতে টপিক্সটা একটু গুছানো আমার কাছে মনে হয়, এবং প্রতিটা টপিক্সের পরে তোমার যে প্রবলেম সলভিং, এই প্রবলেম সলভিং খুব সুন্দর করে দেওয়া আছে। দ্যাটস অনেকগুলো প্রবলেম আছে, সব বইতেই আছে, বাট সেলুসারের বইতে তুলনামূলকভাবে একটু সুন্দর করে দেওয়া আছে। আর এজ এ বিগিনার হিসেবে তোমার এই বইটা আমার কাছে মনে হয় যে স্টুডেন্ট ফ্রেন্ডলি, স্টুডেন্ট ফ্রেন্ডলি। এখন আরেকটা কথা আছে, তাহলে এই বইগুলা কি জন্য না করছি। এখন দেখো, মেডিকেল সেক্টরের ক্ষেত্রে ধরা হয় এই যে বইটা আছে, ইসাক স্যারের বইটা একটা বাইবেল ধরা হয়। এখন বাইবেল কি জন্য ধরা হয়, কিছু কিছু ভ্যালু দেওয়া বা যে আমাদের কনফিউশনের মধ্যে পড়তে হয়, তখন মেডিকেলের টিচাররা বা মেডিকেলের যারা ক্লাস ক্লাস করান, তখন অনেকের মুখেই আমি শুনছি যে মুখ নিঃসৃত বাণী, ওই যে ইসাক স্যারের বইতে যে ভ্যালুটা দেওয়া আছে ওই ভ্যালুটাকেই কি বলা হয়, যে মেইন বলা হয়, মেইন বলা হয়। এইরকম কিছু কিছু ভ্যালু আছে, যেমন ধরো তুমি তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জের ভ্যালু, এই ধরনের কিছু কিছু ভ্যালু আছে যে ভ্যালুটা তোমার রিসার্চ স্যারের বইয়ের রেফারেন্স হিসেবে নেওয়া হয় ফর এ মেডিকেল সেক্টরে। ওকে, আর যাই হোক, ইঞ্জিনিয়ারিং সেক্টর বা তুমি ভার্সিটি সেক্টরে এই ধরনের কনফিউশন কোয়েকশন থাকে না। এখন আসি পদার্থ বিচিত্রা জয়কলি পাবলিকেশনে, এইটা সম্পর্কে এইটা এখানে রাখলাম আমি। তুমি যে বই, আমি তো বলছি সেলুসারের বই, ধরো তুমি সেলুসারের বই কিনছো, বা তুমি তোমার পছন্দ মতো এগুলো কিনতে পারো, বাট আমার সাজেশন তো, আমি এজ এ বিগিনার হিসেবে তুমি সেলুসারের বই কিনো, পরবর্তীতে তুমি এই দুটোর মধ্যে যে কোনো একটা চুজ করো। কিন্তু যে বই কিনো এর সাথে একটা বিচিত্রা বই রাখবে। বিচিত্রা বইয়ের মধ্যে কি আছে, প্রত্যেকটা ভার্সিটির প্লাস এইচএসসি এমসিকিউ আছে, প্লাস প্রত্যেকটা অধ্যায়ের প্রথমে সূত্র ফর্মুলা এগুলো শর্টকাট এগুলো আছে। তো তুমি যখন একটা বই শেষ করবা, একটা লেসন শেষ করবা, ওই লেসনে সবগুলো এমসিকিউ তো প্রথমেই বলছিলাম, সো ওই এমসিকিউটা বইয়ের পরেও তো আছে, প্লাস তুমি চাইলে ওই বিচিত্রা এমসিকিউ গুলো সলভ করতে পারো। তাহলে কি হইলো, তোমার ওই অধ্যায়টা সম্পূর্ণ শেষ হইলো, এবং ওই অধ্যায় রিলেটেড তোমার এইচএসসি টু অ্যাডমিশন কি কি প্রবলেম আসে সবগুলো তুমি দেখতে পাচ্ছ। বিচিত্রার মধ্যে কিন্তু তোমার মেডিকেলের প্রশ্ন আছে, প্লাস ইঞ্জিনিয়ারিং এর প্রশ্ন আছে, প্লাস ভার্সিটির প্রশ্ন আছে। তুমি দেখবা একটা অধ্যায়ের শেষ মানে তোমার সবকিছু শেষ হয়ে যাচ্ছে, তুমি যদি বিচিত্রটা হেল্প নাও। ওকে, তাহলে পদার্থের বিষয়টা বুঝতে পারলাম। এখন চলো আমরা কেমিস্ট্রিতে মুভ করি। কেমিস্ট্রিতে বাজারে প্রচলিত 3টা বই, একটা হচ্ছে কেমিস্ট্রি বাইবেল ধরা হয়, তোমার সরোজকান্তি সিংহ হাজারি এবং হারাদান নাগ স্যারের বই। একটা হচ্ছে অক্ষরপত্র পাবলিকেশনের তোমার মাহবুবুর হাসান লিঙ্কন স্যারের বই। আরেকটা হচ্ছে তোমার কাজল বাদার্সের, সেটা হচ্ছে সঞ্জিত কুমার গুহ। আর একটা হচ্ছে এবাকাস পাবলিকেশনের কবির স্যারের বই। ওকে, তুমি দেখবা বাংলাদেশের +90 থেকে 95% কলেজে এই বইটাকে বলে কেনার জন্য। তো আমার ডাউট লাগে কতজন স্যার এই বইটাকে ফলো করে। এই বইটা অনেক ওল্ড ভার্সনের বই এবং সব থেকে অগুছালো বই। এজ এ বিগিনার হিসেবে এই বই আমি কখনোই সাজেস্ট করবো না, তুমি কখনোই এই বইটা কিনবা না, কখনোই কিনবে না, মানে কখনোই কিনবে না। তুমি কিনতে পারো এই দুইটার মধ্যে যে কোনো একটা, হয় তুমি কবির স্যারের বই, না হয় তুমি লিঙ্কন স্যারের বই কিনতে পারো। কবির স্যারের বই প্লাস লিঙ্কন স্যারের বইতে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিছে। তোমাকে তোমার কলেজ স্যার যে বইটাই বলুক, তুমি এই দুইটা বই এর মধ্যে যে কোনো একটা বই কিনতে পারো। এই বইয়ের মধ্যে টপিকস গুলো এলোমেলো ভাবে করে দেওয়া। এজ এ বিগিনার হিসেবে তোমার তো কেমিস্ট্রি সম্পর্কে নলেজ জিরো, তো তুমি খুঁজে খুঁজে ইয়ে করে করে করবা না, প্রশ্ন ওঠে না। বাট এই দুইটা বই, হয় লিঙ্কন স্যার না হয় কবির স্যার, এই দুইটা বইতে গুছিয়ে একটা নোট আকারে দেওয়া আছে, প্রত্যেকটা ইয়ে দেওয়া আছে। আর সঞ্জিত কুমার স্যারের বইতে অনেক জিনিস অ্যাডভান্স দেওয়া আছে, যে জিনিসটা আদৌ এইচএসসি লেভেলে প্রয়োজন পড়েও না, আর তুমি যদি ওই জিনিসটা স্কিপ করো তাহলে কোনো সমস্যা নাই। তার মানে কি, আমাদের নাকসার শেষ, আউট, সঞ্জিত কুমার স্যারও আউট, তাহলে এই দুইটার মধ্যে যে কোনো একটা বই কিনবো, কিনে আমরা পড়া শুরু করবো। যদি তোমার সবকিছু কমপ্লিট থাকে, তখন তোমার যদি মনের স্যাটিসফ্যাকশনের জন্য তুমি নাকসারের বইটা কিনতে পারো, যেহেতু সবাই কিনছে, কিনতে পারো, কিনে তুমি দেখতে পারো। আর রসায়ন বিচিত্রা,
সাথে থাকবে কি আমাদের রসায়ন, বিচিত্রা। বিচিত্রার কাহিনী তো বললাম, এই বিচিত্রার মধ্যে কি থাকে, এইচএসসি টু এডমিশনের প্রবলেম এমসিকিউ থাকে, ঠিক আছে, আর প্রত্যেকটা অধ্যায়ের টপিক্সও থাকে। ওকে, তাহলে রসায়নের কাহিনী ক্লোজ। এখন আসে আমাদের উচ্চতা গণিত। উচ্চতা গণিতের মধ্যে তিনটা রাইটারের বই আছে, আরেকটা আছে এজিউ আহমেদ। সো এজিউ আহমেদ আর এখানে অ্যাড করলাম না, এখানে পরিচিত তিনটা বই আছে। একটা হচ্ছে আমাদের রূপন্তী, আরেকটা হচ্ছে আমাদের অক্ষরপত্র পাবলিকেশনের, আরেকটা হচ্ছে আমাদের অসীম কুমার স্যারের বই আর কি, অক্ষরপত্র পাবলিকেশন, আরেকটা হচ্ছে আমাদের কেতাব স্যারের বই। এখন তুমি কিনতে পারো, এই বইটাও অনেক স্যাররা রেফারেন্স করে, বাট এই বইটা ক্লোজ। আমি অসীম কুমার সাহা স্যারের বইটা মানে সাজেস্ট করবো না। আমি সাজেস্ট করি, যদি বিগিনার হিসেবে থাকো, এভারেজ স্টুডেন্ট থাকো, তাহলে তুমি রূপন্তী পাবলিকেশনের রফিকুল ইসলাম স্যারের বই কিনতে পারো, বা তুমি কেতাব স্যারের বই, এই দুইটার মধ্যে যে কোনো একটা চুজ করতে পারো। এই দুইটার মধ্যে যে কোনো একটা চুজ করতে পারো। অক্ষরপত্র বইয়ের প্রথম সমস্যা হচ্ছে তার প্রিন্টিং, তার প্রিন্টিং গুলো সুন্দর না। গণিত বইয়ের প্রিন্টিং সুন্দর না, বাট রসায়ন বইয়ের প্রিন্টিং সুন্দর, ঠিক আছে। আর রূপন্তীর বইগুলো একটু গুছানো আছে, রূপন্তীর বইটা আমি পড়াই, রূপন্তীর বই, বা আমি সাজেস্ট করি রূপন্তীর বই। কেতাব স্যারের বইটাও দেখতে পারো, কেতাব স্যারের বই একটা কথা আছে, কেতাব স্যারের বই সবগুলো ম্যাথ করলে তুমি বুয়েটে আটকাবা না, বা ইঞ্জিনিয়ারিং সেক্টরে আটকাবা না। আর বিচিত্রা অলওয়েজ হেডস অফ ইউ, এমসিকিউ এইচএসসি টু এডমিশনে, ঠিক আছে। সবাই কিন্তু বিচিত্রা একটা সাথে রাখবা, বিচিত্রা সাথে রেখে বিচিত্রা যদি সাথে সাথে শেষ করো, তাহলে মোটামুটি তুমি এডমিশনে গেলে অনেক কিছু আগে যাইবা আর কি। তারপরে জীববিজ্ঞান। জীববিজ্ঞানের মধ্যে আছে প্রথম পত্র, দ্বিতীয় পত্র। প্রথম পত্রটা হচ্ছে আমাদের উদ্ভিদ বিজ্ঞান এবং দ্বিতীয় পত্র হচ্ছে প্রাণী বিজ্ঞান। এইখানে এই যে দুইটা বই দিছি, এই দুইটা বই, একটা হলো সিংহ, সরি সিংহ না, এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, যেটা হচ্ছে আমাদের প্রাণীবিদ্যা। কেউ আপত্তি করবে না গাজী আজমল স্যারের বই। তুমি যদি যে কোনো লাইব্রেরিতেও গিয়ে বলো যে আমাদের প্রাণীবিদ্যা বইটা দাও, তাহলে সবাই দেবা যে প্রথমেই গাজী আজমল স্যারের বইটা দিচ্ছে। এবং যদি বলো উদ্ভিদ বিজ্ঞান দাও, দেখা যায় আবুল হাসান স্যারের বই দিচ্ছে। বাংলাদেশে আমার কাছে মনে হয় যে 98 থেকে 99% টিচাররা এই বইটাই, দুইটা বই সাজেস্ট করে। দ্বিতীয় পত্র গাজী আজমল স্যারের বই, গাজী আজমল স্যারের বই কিন্তু প্রথম পত্র আছে, উদ্ভিদ বিজ্ঞান আছে, সো এটা কেউ সাজেস্ট করে না। এবং প্রথম পত্র হচ্ছে আবুল হাসান স্যারের বই, আবুল হাসান স্যারের বইয়ের কিন্তু দ্বিতীয় পত্র আছে, সো দ্বিতীয় পত্র কেউ সাজেস্ট করে না। উদ্ভিদ বিজ্ঞান বা জীববিজ্ঞান প্রথম পত্র, সেটা হচ্ছে আবুল হাসান স্যারের বই, এবং জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বা প্রাণীবিদ্যা, সেটা হচ্ছে গাজী আজমল স্যারের বই। এখন তুমি যদি এনাদের একটা বই রাখতে চাও, তাহলে তুমি রাখতে পারো কাজল বাদার্সের মাজেদা বেগমের বই, সেটা প্রথম পত্র দ্বিতীয় পত্র বইটি রাখতে পারো। আর বিচিত্রা মাস্ট বি রাখবা, জীববিজ্ঞান বিচিত্রা মাস্ট বি রাখবা ভাই। জীববিজ্ঞান বিচিত্রা, কারণ জীববিজ্ঞানে ওয়ান কাইন্ড অফ মুখস্থ টাইপ বা অনেক কিছু আছে, যেটা এমসিকিউ কিন্তু বিচিত্রা থেকে তুমি যদি পড়ো, শেষ, বস হয়ে যাওয়া, বস। ওকে, তাহলে এই ছিল মোটামুটি আমাদের বই সিলেকশন। আর তো বাংলা এবং ইংরেজি তো আমাদের এনসিটিভির বই, আইসিটিও এনসিটিভির বই আছে। প্লাস তুমি যদি চাও এনসিটিভির বইয়ের পাশাপাশি তুমি মাহবুবুর হাসানের বই কিনতে পারো, অক্ষরপত্র। এখন আসি আরেকটা ভাইটাল পয়েন্ট, যদিও সেটা তোমাদের এডমিশন টাইমে, মানে কলেজে যখন এডমিশন নিবা, তখন তোমাদের একটা ফর্ম ফিল আপ করতে হবে, একটা সাবজেক্ট চয়েস করতে হয়। ফোর্থ সাবজেক্ট বা অপশনাল সাবজেক্ট হিসেবে আমরা কোন জিনিসটা সিলেকশন করবো, তো আমি দেখাই দিই, বাংলাদেশে 4টা অপশনাল সাবজেক্ট নেওয়ার সুযোগ আছে। সেটা কি কি? জীববিজ্ঞান, তারপর উচ্চতর গণিত, পরিসংখ্যান, কৃষিবিদ, শিক্ষা। তো মৌলভীবাজার যারা আছো, মৌলভীবাজারের মধ্যে তুমি এই দুটোর মধ্যে যে কোনো একটা সিলেকশন করতেই হবে মাস্ট। আর সিলেট যদি থাকো, তাহলে এমসি কলেজে মেবি পরিসংখ্যান আছে, তার মানে সিলেট যদি থাকো, তাহলে এমসি কলেজে তুমি পরিসংখ্যান নিতে পারো। আর মৌলভীবাজারে থাকলে তুমি এই দুটোর মধ্যে যে কোনো একটা সিলেকশন করতে হবে। বা আনাদার যদি বাংলাদেশের অন্যান্য প্রান্তেও দেখো, যদি তোমাদের এই 4টার মধ্যে অপশন সিলেকশন করতে হয়, তাহলে কোনটা করবা? আমি সবাইকে সাজেস্ট করবো, তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও, তুমি এডমিশন প্রিপারেশন নাও, মানে ভার্সিটি প্রিপারেশন নাও, বা তুমি মেডিকেল এসপিরিয়েন্ট হও, তুমি অপশনাল সাবজেক্ট হিসাবে মাস্ট বি উচ্চতর গণিত রাখবা। এই দুইটাকে কখনোই সাবজেক্ট চয়েস করার উচিত না, কারণ এই দুইটা তুমি কোনো এডমিশনে পাবা না। তার মানে যে জিনিসটা তোমার এডমিশনে নাই, এডমিশনে তুমি পাবা। দেখো যদি সায়েন্সে থাকো, তাহলে ফিজিক্স কেমিস্ট্রি মাস্ট পাচ্ছ, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, বাংলা বা ইংরেজি, এই হচ্ছে 6টা সাবজেক্ট তোমার ভার্সিটির। তাহলে তোমার পরিসংখ্যান বা কৃষি তোমার কোনো কাজেই আসবে না। এইচএসসি তে কাজে আসবে যদি তুমি সাবজেক্ট নাও, বাট এইচএসসি পরবর্তী যে এডমিশন, এই এডমিশনে কোনো কাজেই আসবে না। সো এই দুটো এমনিতেই বাদ। তাহলে আসি এখন আমি জীববিজ্ঞান এবং উচ্চতর গণিতের মধ্যে কোনটাকে আমি অপশনাল নিব। আমি বলে দিচ্ছি ভাই, এইটাকেই তুমি অপশনাল সিলেকশন করবা, উচ্চতর গণিতকে অপশনাল। এখন বলতে পারো যে ভাই আমার তো ইঞ্জিনিয়ারিং টার্গেট, তাহলে আমি কেন উচ্চতর গণিতকে অপশনাল নিব? ইঞ্জিনিয়ারিং টার্গেট যারা শুনছি, তো তারা জীববিজ্ঞানকে অপশনাল নেয়, উচ্চতর গণিত তো অপশনাল নেয় না। তাহলে আপনি কি জন্য বলছিলেন? দেখো, তুমি জীববিজ্ঞানকে নেও বা উচ্চতর গণিতকে নাও অপশনালে, তুমি ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় যে তুমি দিতে পারো না এমনটা কিন্তু না, এমনটা কিন্তু না। তুমি যে কোনো একটা সাবজেক্ট অপশনাল নাও, তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবা, সব সেক্টরে পরীক্ষা দিতে পারবা, তুমি যদি রিকোয়ারমেন্ট পূরণ করো। রিকোয়ারমেন্ট কি? যেমন বুয়েটে আমি বললাম যে দেখবা যে ম্যাক্সিমামই থাকে যে মার্কসগুলো 90+ থাকা লাগে। তো তোমার যদি উচ্চতর গণিতে 90+, তারপরে ফিজিক্স কেমিস্ট্রি এগুলোতে 90+ থাকে, মানে যে রিকোয়ারমেন্ট দেয় তোমার এডমিশনের সময়, ওই রিকোয়ারমেন্ট যদি ফুলফিল থাকে, তাহলে তোমার উচ্চতর গণিত অপশনাল নাকি মেইন, ইটস ডাজন্ট ম্যাটার। এখন কথা হচ্ছে, তাহলে উচ্চতর গণিত কি জন্য আমি উচ্চতর গণিতকেই ফোকাস দিচ্ছি অপশনাল হিসেবে নেওয়ার? তার রিজন হচ্ছে এইচএসসি তে তোমার জিপি। দেখো, উচ্চতর গণিত হয় খুব বেশি সহজ, না হয় খুব বেশি কঠিন। হয় তুমি এইটাতে এ+ খুব আর্লি তুলতে পারবে, না হয় তুমি এটাতে ফেলও করতে পারো। এটাই হচ্ছে হাস রিয়েলিটি। তাহলে এ+ যদি তুলো, তাহলে তোমার দেখো তুমি অপশনাল থেকে তুমি 3 পয়েন্ট প্লাস পাচ্ছ। আর যদি তুমি ফেলও করো, তাহলে কিন্তু যেহেতু এটা অপশনাল, সেহেতু তোমার কি হচ্ছে, যে তোমার ফেল করলেও তোমার জিপি কিন্তু টিকতে যাচ্ছে। তাই এটা হচ্ছে মূল রিজন। একটা রিজন হচ্ছে অ্যাডমিশন।
এডমিশনে দেখবা তোমার ফিজিক্স কেমিস্ট্রি এডমিশনের ক্ষেত্রে যারা এ ইউনিটে কো ইউনিটে পরীক্ষা দিবা লাইক দ্যাট ডাবিতে এগুলোতে যারা পরীক্ষা দিবে এখানে একটা অপশনাল থাকে, মানে অপশন থাকে আর কি। তোমার ফিজিক্স এবং কেমিস্ট্রি তোমাকে মাস্ট দেখাইতে হবে। তারপর তোমার তৃতীয় সাবজেক্ট, যেমন ধরো তুমি জীববিজ্ঞান উচ্চতর মাধ্যমিকে তুমি যদি অপশনাল নাও তাহলে জীববিজ্ঞান হচ্ছে তোমার থার্ড সাবজেক্ট। তাহলে তোমাকে মেইন তিনটা সাবজেক্ট দেখাতে হবে, তার মানে তোমার দেখাতে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড জীববিজ্ঞান। এখন উচ্চতর গণিত অপশনাল যেহেতু, তাহলে উচ্চতর গণিতের পরিবর্তে তুমি হয় ইংরেজি বা তুমি বাংলা আনসার করতে পারবা। তাহলে ইংরেজি বা বাংলা আনসার কি জন্য বলছে, মানে একটা ভার্সিটি এডমিশনের ক্ষেত্রে তুমি কতটা প্রশ্ন পারছো সেটা যেরকম জরুরি, ঠিক সিমিলার ওয়েতে তুমি ওই টাইম পিরিয়ডে কতটা সঠিক আনসার করছো সেটা জরুরি। এখন ধরো ম্যাথের প্রবলেম, কিছু কিছু ম্যাথ দিল, যেমন ধরো তোমাদের সময় ম্যাথটা একটু ডিফিকাল্ট ম্যাথগুলো দিল যেগুলো মনে হচ্ছে যে তোমার টাইম নষ্ট করবে, সো তখন তুমি ম্যাথ স্কিপ করে তুমি কিন্তু বাংলা বা ইংরেজি দেখাতে পারছো, মানে দেখাতে পারবা। কি জন্য, তাহলে বাংলা বা ইংরেজি যদি তুমি পারো তাহলে তোমার 20টা দেখাইতে কিন্তু 10 মিনিটও টাইম লাগবে না। আর জীববিজ্ঞান জীববিজ্ঞান বলছি যেহেতু বিচিত্রা তুমি এখন থেকেই কিনবা, তাহলে বিচিত্রা সবগুলো এমসিকিউ যদি তুমি পড়ে নাও তাহলে হোপফুলি ভার্সিটিতে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা জীববিজ্ঞানে। বিলিভ মি, তোমার জীববিজ্ঞান বোরিং লাগুক, আমার জীববিজ্ঞান বোরিং লাগে, তবুও তুমি যদি ওই এমসিকিউ গুলো সলভ করো তাহলে তুমি ভালো একটা ফিগার তুলতে পারবা। সো জীববিজ্ঞানে যদি 20টা বা 25টা দেখাইতে তুমি পারলে কিন্তু সেটা 10 থেকে 15 মিনিটে তুমি দেখাইতে পারো। বাট ম্যাথ বলো বা ফিজিক্স বলো, এগুলোর ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো এগুলো তো তুমি মুখস্থ বসাতে পারবে না, তুমি একটু ক্যালকুলেশন করে বসাতে হবে। সো দ্যাটস তোমার একটু টাইম যাইবে। সো তোমার টাইম সেভিং হিসাবেই আমি বলতেছি, যদি তোমার পরীক্ষার হলে স্কিপ করার চিন্তা ভাবনা আসে তখন দেখবা যে তুমি গণিতে স্কিপ করে তুমি বাংলা বা ইংরেজি দেখানোর চেষ্টা করবা, এটাই হয়। সো এই পরিপ্রেক্ষিতেই বলছি যে তুমি অপশনাল হিসেবে উচ্চতর গণিত নাও। উচ্চতর গণিত অপশনাল বা মেইন নিলে কোনো ভেজাল নাই, ভেজাল নাই। বাট কি জন্য বলছি হোপফুলি বুঝতে পারছো। তো এই ছিল মোটামুটি তোমাদের গাইডলাইন। থ্যাংকস এভরিওয়ান, শেয়ার দিস ভিডিও উইথ HC28। সো তোমার যদি এই ভিডিওটা মনে হয় যে তোমার ক্ষেত্রে উপকার হয়েছে, তাহলে তোমার বন্ধু বান্ধবের দেরও একটু উপকার করা উচিত। তাহলে বলবো যে টুস করে ভিডিওটার কপি লিঙ্ক করে বা তোমার টাইমলাইনে শেয়ার করে অল দা এভরিওয়ান রেট দিতে পারো, বা তোমাদের যে গ্রুপ আছে স্কুল গ্রুপ বা কলেজ গ্রুপ বা কোচিং গ্রুপ সবগুলোতে অ্যাড করতে পারো। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে। অবশ্যই ভিডিওর একটা রিভিউ কমেন্টে ড্রপ করে দেবা। টাটা, গুড বাই।